সাত সকালেই দুই জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরেছে 16 জনের। সিলেটে দুই বাসের সংঘর্ষে মারা গেছে 9 জন, বগুড়ায় নিহত 7 জন শ্রমিক। মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। রাস্তা থেকে নিচে নেমে বাড়ির মাঝে মারি দিছে, পুলিশ সাথে মারার পর অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি ঘুমাইছিলাম, বলতে পারি না। খানাখন্দে বেহাল কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়ক। সংস্কারে ধীরগতি, ভোগান্তি বাড়িয়েছে কয়েক গুণ। কাজের মান নিয়েও স্থানীয়দের অসন্তোষ। প্রত্যেকদিন দুর্ঘটনা হইতে আছে, আর প্রত্যেকদিন একটা দুইটা করে গাড়ি ডাব আছে। 1 কিলোমিটার রাস্তা করতে আজকে 2 মাস, এখনো কমপ্লিট হয় নাই। অনেকক্ষণ জাম লাগে থাকে, 1 ঘন্টা 2 ঘন্টা মানুষ অনেক অতিষ্ঠ এই রাস্তা নিয়ে। ময়মনসিংহের গফরগাঁওয়ে কমিউটার ট্রেনের 4টি বগি লাইনচ্যুত। ঢাকা ময়মনসিংহ রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। মেহেরপুরের গাংনী বর্ডারে আবারও বিএসএফ এর পুশিং চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি আমি স্নিগ্ধ পুরপি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। সাত সকালে দুই জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরল 16 জনের। এর মধ্যে সিলেটে 2টি বাসের মুখোমুখি সংঘর্ষে মারা গেছেন 9 জন, আর বগুড়ায় বাস চাপায় মৃত্যু হয়েছে 7 শ্রমিকের। পুলিশ জানায়, সকালে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় ইউনিক পরিবহনের বাসটি। সকাল 7টার দিকে ওসমানীনগরের কাশিকাপ্পন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেঙ্গল স্লিপার কোচের বাসের সাথে সংঘর্ষ হয়। খাদে পড়ে যায় ইউনিক পরিবহনের বাসটি। ঘটনাস্থলেই মারা যান 7 যাত্রী। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে আরও এক শিশুসহ 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহতরা সবাই ইউনিক পরিবহনের আরোহী ছিলেন। এখনও কারো পরিচয় জানা সম্ভব হয়নি। এদিকে বগুড়া সদর উপজেলায় বাস চাপায় প্রাণ গেছে 7 জনের। ভোরে এরুলিয়া বাজার এলাকায় হয় এই দুর্ঘটনা। পুলিশ জানায়, শফতে আলী পরিবহনের বাসটি ঢাকা থেকে নওগাঁ যাচ্ছিল। পথে এরুলিয়া বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারান চালক। এ সময় রাস্তার পাশে কাজের সন্ধানে দাঁড়িয়ে থাকা দিনমজুরদের চাপা দেয় বাসটি। ঘটনাস্থলেই মারা যান 3 শ্রমিক। আহতদের উদ্ধার করে নেওয়া হয় শহীদ জিয়াউর রহমান মেডিকেলে। পরে আরও 4 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঘটনার প্রতিবাদে এরুলিয়া বাজার এলাকায় 4 ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা। দুর্ঘটনাস্থলে স্পিড ব্রেকার নির্মাণের দাবি জানান তারা। পরে কাজ শুরু হলে মহাসড়ক থেকে সরে যান বিক্ষোভকারীরা। আমরা জানি যে ফাপড়ির একজন মারা গেছে, আর বেশিরভাগের বাড়ি আপনার গাইবান্ধব গোবিন্দগঞ্জ। এক্স্যাক্টলি এখনো পরিচয় আমরা শনাক্ত করতে পারিনি। যারা মারা গেলেন তারা আসলে কারা? তারা ছিল শ্রমিক, তারা কাজের সন্ধানে বসেছিল, আর গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে খাম্বাতে হালকা লাগে, তারপরে শ্রমিকদের উপরে উঠাইছে। সিলেট এবং বগুড়া যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, এ বিষয়ে আমরা আরও জানবো আমাদের সহকর্মীদের থেকে। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাবিল হোসেন। নাবিল, নিহতদের পরিচয় কি জানা সম্ভব হয়েছে কিনা, আর আহতদের এখন কি অবস্থা? ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ঠিক সামনে। জরুরি বিভাগে আসলে এখনো বেশ কয়েকজন এই দুর্ঘটনায় যারা আহত তারা চিকিৎসাধীন রয়েছেন। আর এর বাইরে এই হাসপাতালে যাদেরকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল সেখানে 2 জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। তার মধ্যে একজন শিশুও রয়েছে। আর মূল ঘটনাটি হচ্ছে যে সকালে সিলেটের যে উসমানীনগর থানাধীন যে এলাকা, সেখানে মূলত সিলেট থেকে ইউনিক পরিবহন ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল এবং বিপরীত দিক থেকে আসা যে বেঙ্গল পরিবহন, এই 2টি বাসের মধ্যেই সংঘর্ষ হয় এবং প্রত্যক্ষদর্শী পুলিশ বা বাসে যারা যাত্রীরা ছিলেন আহত, তাদের বক্তব্য অনুযায়ী আসলে বেঙ্গল পরিবহন তার যে নিজস্ব লেন সেখান থেকে আসলে অনেকটা ডানে সরে এসেছিল, ফলে এই দুর্ঘটনাটি ঘটে এবং সেখানে ঘটনাস্থলেই 7 জন মারা যান এবং এই হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় আরো 2 জনের মৃত্যু হয়। এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা 9 জন। বাকি যারা চিকিৎসাধীন আছেন তাদের অবস্থায় কারো কারো এখনো আশঙ্কাজনক, বাকিরা বিভিন্ন ওয়ার্ডে আসলে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ জানিয়েছে যে এই 7 জন আসলে ঘটনাস্থলে মারা যান, তাদের মরদেহ এখন পর্যন্ত শেরপুর হাইওয়ে থানাতে রাখা হয়েছে। সেখানে তাদের স্বজনরা আসার পর সেই মরদেহগুলো সেখান থেকেই এখন পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে সেই মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে। আর এর বাইরে এই ঘটনা এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। যে এই দুর্ঘটনা কবলিত যে 2টি বাস, সেই 2টি বাসকে জব্দ করেছে পুলিশ। বা এখন পর্যন্ত বাসের চালক ইউনিক পরিবহনে তিনি আহত হয়েছেন বলে পুলিশ আমাদেরকে
তথ্য দিয়েছে। এর বাইরে এই তথ্যগুলোই আসলে এখন রয়েছে এবং যারা পুলিশ বা স্থানীয় যারা আছেন তারা বলছেন যে প্রতি বছর মূলত এই যে ঘটনাস্থল সেখানে এই ধরনের ছোট বড় দুর্ঘটনা ঘটে থাকে এবং মৃতের সংখ্যা প্রতি বছরই সিলেটবাসীকে গুনতে হয়। এই জায়গাতে এসে আসলে কিভাবে দুর্ঘটনাকে আসলে রোধ করা যায় সেজন্য সিলেটবাসীর দাবি থাকলেও কার্যকর কোনো ব্যবস্থা সেই ব্যবস্থা এখন পর্যন্ত নেওয়া যায়নি, ফলে প্রতি বছরই আসলে দুর্ঘটনা ঘটছে। সেই বক্তব্যগুলো আসলে আমরা হাসপাতাল থেকে পাচ্ছি। পুরবী, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ইতোমধ্যে আমাদের সহকর্মী মেহেরুল সুজন আমাদের সাথে যোগ দিয়েছেন, বগুড়ায় আছেন তিনি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সুজন, নিহতদের পরিচয় কি শনাক্ত করা সম্ভব হয়েছে? এবং একই প্রশ্নে আপনার কাছেও করতে চাই যে আহতদের অবস্থা কেমন দেখছেন? পুরবী, এখন পর্যন্ত বগুড়া নওগাঁ মহাসড়কের এই যে এরুলিয়া এলাকায় যে দুর্ঘটনা, মর্মান্তিক দুর্ঘটনা সকালে ঘটেছে, বাস চাপায় এখানে কিন্তু এখন পর্যন্ত 7 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এর মধ্যে 3 জন এই দুর্ঘটনাস্থল অর্থাৎ বাকি 4 জনের মৃত্যু হয়েছে হাসপাতালে নেওয়ার পরে। নিহত 7 জনের মধ্যে পুরোপুরি আমরা এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর 5 জনের নিশ্চিত করতে পেরেছেন। এর মধ্যে 3 জনের বাড়ি অর্থাৎ 3 জন ছিলেন এখানে কাজ করতে এসেছিলেন কাজের সন্ধানে। এইরকম 3 জন শ্রমিকের বাড়ি আমাদের পাশের জেলা গাইবান্ধায়। তারা হচ্ছেন আমিনুল, বেলাল এবং নূর আলম। ওদিকে তাজমুল নামে আরেকজন শ্রমিকের মৃত্যু হয়েছে হাসপাতালে, তার বাড়ি জয়পুরহাট বলে পুলিশ আমাদেরকে জানিয়েছে। এদিকে বেলাল নামে আরেকজনের মৃত্যু হয়েছে এই ঘটনাস্থলে, তার বাড়ি করা গেছে। বাকি যে 2 জন রয়েছে তাদের পরিচয় কিন্তু এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী শনাক্ত করতে পারেনি, তবে তাদের পরিচয় অনুসন্ধানে তারা কাজ করছেন এমনটি জানিয়েছেন। আর আপনি বিষয় দেখতে পাচ্ছেন যে এই আঞ্চলিক মহাসড়কে যেখানে দুর্ঘটনাটি ঘটেছে, এই এলাকায় দীর্ঘদিন ধরে এলাকাবাসীর দাবি ছিল স্পিড ব্রেকার অর্থাৎ গতি প্রতিরোধকের ব্যবস্থা করার একটা দাবি ছিল, সেটি কিন্তু দীর্ঘদিনের পূরণ হয়নি। আজকে দুর্ঘটনার পর থেকে কিন্তু 4 ঘন্টারও বেশি সময় ধরে এলাকাবাসী মহাসড়কটি, আঞ্চলিক মহাসড়কটি অবরোধ করে রেখেছিলেন। পরবর্তীতে স্থানীয় প্রশাসন, সড়ক ও জনপথের কর্মকর্তারা আসার পরে তারা যখন তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়েছেন যে এখানে স্পিড ব্রেকার গুলো আজকেই নির্মাণ করা হবে, এই নির্মাণের কাজ যখন শুরু হয়েছে তারপরেই কিন্তু এই সড়কের যে সড়কটি অবরুদ্ধ করে রেখেছিলেন জনতা, সেখান থেকে কিন্তু তারা সরে গেছেন। এখন কিন্তু এই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে, পাশাপাশি এই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে, পাশাপাশি এই মহাসড়কের দুর্ঘটনা কবলিত যে পয়েন্টগুলো রয়েছে সেরকম কয়েকটি পয়েন্টে এরকম গতি প্রতিরোধক বসানোর বা নির্মাণের কাজ কিন্তু চলছে পুরোপুরি। আর আইন শৃঙ্খলা বাহিনীর এবং চিকিৎসকদের তরফে আমরা যতটুকু জানতে পেরেছি, হাসপাতালে এখনো যে 14 জন আহত রয়েছেন এই দুর্ঘটনার, তাদের মধ্যে 2 থেকে 3 জনের শারীরিক অবস্থা কিন্তু বেশ জটিল। তাদেরকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। অনেক ধন্যবাদ সুজন, বিস্তারিত জানছিলাম আপনার থেকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়ক। এ পথ দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী ও যানবাহন চলাচল করে, অথচ বছরের পর বছর খানাখন্দে ভর্তি সড়কের বিভিন্ন অংশ। কিছু স্থানে সংস্কার কাজ শুরু হলেও কাজ খুবই ধীর গতির, তাতে দুর্ভোগ বেড়েছে অতীতের তুলনায় কয়েক গুণ বেশি। সহকর্মী খোকন চৌধুরীর প্রতিবেদনে দ্বিতীয় পর্ব দেখুন বিস্তারিত। ক্যামেরায় ছিলেন জিহাদুল ইসলাম। কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের ময়নামতি থেকে কোম্পানিগঞ্জ পর্যন্ত 21 কিলোমিটার সড়কের চিত্র প্রায় একই। কোথাও খানাখন্দ, কোথাও উঠে গেছে কার্পেটিং। বৃষ্টির পানি জমে থাকায় অনেক স্থানে গর্তের গভীরতাও বোঝা দেয়। ঝুঁকি নিয়েই চলাচল করছে বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, সিএনজি ও মোটরসাইকেল। সমালোচনার মুখে বছরখানেক আগে কয়েকটি জায়গায় শুরু হয়েছে সংস্কার, তবে কাজের গতি এতটাই ধীর যে এক লেন বন্ধ থাকায় অন্য লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। সিলেট চট্টগ্রাম মহাসড়কে প্রত্যেকদিন দুর্ঘটনা হইতে আছে, আর প্রত্যেকদিন 1-2টা করে গাড়ি ডাবতে আছে। এই প্রাইভেটটা নিয়ে এত কষ্টে এই জায়গাটা অতিক্রম করতে ঘন্টার পর ঘন্টা বসে থাকতো আর ভাঙ্গা। ওরা কাজ ধরছে ঈদের প্রায় 15 দিন কিংবা 20 দিন, 1 মাস আগে। টোটাল 1 কিলোমিটার রাস্তা করতে আজকে 2 মাস, এখনো কমপ্লিট হয় নাই। মাঝখানে আরো 1 কিলোমিটার রাস্তা রাইগা দিছে। স্থানীয়দের অভিযোগ, কোথাও কোথাও ক্ষতিগ্রস্ত অংশ পুরোপুরি অপসারণ না করেই নতুনভাবে কার্পেটিং করা হচ্ছে। সড়ক ও জনপথ বিভাগের নজরদারি না থাকায় কাজের মান নিয়েও উঠেছে প্রশ্ন।
অনেকক্ষণ জাম লাগে থাকে 1 ঘন্টা 2 ঘন্টা মানুষ অনেক অতিষ্ঠ এই রাস্তা নিয়ে। সামনে দিয়ে কুদরা করছে, পিছি দিয়ে কুদরা করছে, মাঝখান দিয়ে দৈনিক 2-3টা গাড়ি ডাইবা যায় গিয়া। কাজটা আপনার দ্রুত হইতেছে না, কাজটা অনেক স্লো হইতেছে। এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দেননি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী। দাবি ক্ষতিগ্রস্ত 21 কিলোমিটার অংশ 5টি প্যাকেজে সংস্কার করা হচ্ছে, যার আনুমানিক ব্যয় 125 কোটি টাকা। সেটি নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে জানান তিনি। আপাতত হচ্ছে রাস্তা এখন 5.5 মিটার আছে, এখান থেকে আমরা হয়তো আপনার 10.3 মিটার চওড়া করব। এটা অলরেডি কাজ শুরু হয়ে গেছে, টেন্ডার হয়ে গেছে। আমরা এই চলমান বর্ষাটা শেষ হলেই ঠিকাদার মাঠে নেমে যাবে। রাষ্ট্রের যে কোনো উন্নয়ন ব্যয় কোন খাতে খরচ হচ্ছে সেই ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে জবাবদিহি করতে হবে, এমন দাবি সচেতন মহলের। প্রকল্পের যেই ব্যয়, সেই ব্যয়টুকু কী কারণে এটা হচ্ছে না, কেনই বা করছেন না, এটা রোডস অ্যান্ড হাইওয়ের প্রকল্পের সাথে যারা সম্পৃক্ত, যারা এই কাজের দায়িত্ব নিয়েছেন, তারা এটা সঠিক জবাব দেওয়া উচিত। গুরুত্বপূর্ণ এই মহাসড়ক শুধু কুমিল্লা থেকে সিলেট নয়, পূর্বাঞ্চলের কয়েকটি জেলার যোগাযোগ ও পণ্য পরিবহনের অন্যতম রুট। তাই দায়সারা নয়, টেকসই ও মানসম্মত সংস্কারের পাশাপাশি দ্রুত কাজ শেষ করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। হুকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের আমতলী আলেখাত চর থেকে সুয়াগাজী পর্যন্ত 10 কিলোমিটার এলাকা জুড়ে যানজট তৈরি হয়েছে। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। হাইওয়ে পুলিশ জানায়, মহাসড়কের আমতলী এলাকায় ঢাকামুখী অংশ দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা। আজ ভোর থেকে রাস্তা সংস্কারের কাজ শুরু হয়, এতে দেখা দিয়েছে যানজট। সংস্কার কাজ শেষ হলে যানজট কমে আসবে বলেও জানিয়েছে পুলিশ। আমতলী এলাকায় মহাসড়কের বেহাল দশা নিয়ে বৃহস্পতিবার প্রতিবেদন প্রচার করে যমুনা টেলিভিশন। এরপর সড়ক সংস্কারে উদ্যোগ নেয় সড়ক ও জনপথ বিভাগ। ময়মনসিংহের গফরগাঁওয়ে কমিউটার ট্রেনের 4টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সকাল 9টার দিকে গফরগাঁও রেল স্টেশন সংলগ্ন শিবগঞ্জ রোড রেল ক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশ জানায়, জামালপুর থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেনটি ঢাকা আসছিল। গফরগাঁও রেল স্টেশনে প্রবেশের আগ মুহূর্তে ট্রেনটির পাওয়ার কার সহ 4টি বগি লাইনচ্যুত হয়ে যায়। বন্ধ হয়ে যায় ঢাকা ময়মনসিংহ রুটের ট্রেন চলাচল। লাইনচ্যুত বগি উদ্ধারে ময়মনসিংহ থেকে রিলিফ ট্রেন রওনা হয়েছে। দুর্ঘটনার কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। রাজনৈতিক হত্যাকাণ্ড, সহিংসতা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠে গেছে। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় সরকার ব্যর্থ। বাগেরহাটে এমনটাই বলেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি। এ সময় জামায়াতের আমির বলেন, দেশের মানুষ পর্যাপ্ত বিদ্যুৎ পাচ্ছে না, অথচ ভুতুড়ে বিলে অতিষ্ঠ সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে সরকার কতটা সফল সেটাই জনগণই দেবে। ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, দেশের গণমাধ্যম কখনো স্বাধীন ছিল না, এখনো নেই। গণমাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের সুযোগ থাকা উচিত। এ সময় দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারাও উপস্থিত ছিলেন। পরে রুকন সম্মেলনে অংশ নেন জামায়াতের আমির। বলেছেন, গ্যাস, বিদ্যুৎ ইত্যাদিতে মানুষের জীবন অসহনীয় হয়েছে। গৃহস্থালিতে ব্যবহৃত যে গ্যাস, সেটার দাম 1.5 গুণ হয়ে গেছে, 1 গুণ থেকে এই 5 মাসের ভিতরে। গত 2 মাস ধরে যে বুথুল বিল আসা শুরু হয়েছে, বিভিন্ন জায়গা থেকে আপনারা কমপ্লেন শুনতে পাচ্ছেন। এটা কিন্তু সরকারের সুন্দর পরিচালনার সমান বহন করে না। থেমে নেই বিএসএফ এর পুশিং চেষ্টা। মেহেরপুরের ধলা সীমান্ততে 5 জনকে এপারে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। ভোরে গাংনী উপজেলার ধলা সীমান্তে ঘটনা ঘটে। বিজিবি জানায়, ভোর 4টায় নারী পুরুষ সহ 5 জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের প্রতিহত করে বিজিবি। পরে তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয় বিএসএফ। সীমান্ত অনুপ্রবেশ ও পুশিং ঠেকাতে সতর্ক অবস্থানে আছেন বিজিবি। সদস্য বাড়ানো হয়েছে টহল ও নজরদারি। পুশিনের বিষয়ে আরো জানাতে মেহেরপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রামিজ আহসান। রামিজ, সীমান্ত এলাকার চিত্র বিস্তারিত জানাবেন আমাদেরকে, এবং পুশিনের যে চেষ্টা, এটা নিয়ে বিজেপি কি বলছে? রবি, মেহেরপুরের গাংনী উপজেলার ধলা সীমান্ত দিয়ে পুশিনের ঘটানোর চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তারা বারবারই মেহেরপুর সীমান্ত দিয়ে পুশিনের ঘটানোর চেষ্টা করে, কিন্তু বারবারই তারা ব্যর্থ হয়েছে। এর আগে আমরা দেখেছি মেহেরপুরের গাংনী উপজেলার ধলা সীমান্ত দিয়ে, তেঁতুলবাড়িয়া সীমান্ত দিয়ে, এমনকি তারা মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে, বিভিন্ন সীমান্ত দিয়ে এবং সদর উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে
তারা পুশিনের ঘটনা ঘটানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এবং তারা বারবারই ব্যর্থ হয়েছে। আজ সকালেও ভোরে তারা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী 5 জনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয়, পুশিনের ঘটনা ঘটানোর চেষ্টা করে এবং তারা ব্যর্থ হয়েছে। বিজিবির কঠোর প্রতিরোধের মুখে তাদেরকে ভারতের অভ্যন্তরে ঠেলে দেয় এবং যে কারণে তারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেনি। শেষ পর্যন্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদেরকে নিতে বাধ্য হয়। এক প্রকারে আমরা বলতে পারি, স্থানীয়দের সঙ্গে কথা বলেছি আমরা, স্থানীয়রা যেটি বলছেন, বারবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ যে ঘটনাগুলো পুনরাবৃত্তি ঘটাচ্ছে সেটিকে নিয়ে তারা বিরক্ত প্রকাশ করেছেন, তারা ক্ষোভ প্রকাশ করেছেন যে বিজেপির পক্ষ থেকে কঠোর অবস্থানে রয়েছে, স্থানীয়রা কঠোর অবস্থানে রয়েছেন। এর পাশাপাশি বিজেপির পক্ষ থেকে বিএসএফকে বারবার পুশিনের ঘটনা না ঘটানোর জন্য অনুরোধ করা হয়েছে, শক্ত অবস্থান নেওয়ার কথা বলা হয়েছে। তারপরেও তারা বারবার একই ঘটনা পুনরাবৃত্তি করছে। এই ঘটনা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। বিজেপির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে সীমান্তবর্তী এলাকাতে কঠোর অবস্থান নিয়েছে বিজেপি এবং কোনোভাবেই যেন পুশিনের ঘটনা না করতে পারে সেজন্য তারা তৎপর রয়েছে। এই ছিল মেহেরপুরের এখনকার অবস্থা। ধন্যবাদ রামেশ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই পরবর্তীতে আরো বিস্তারিত জানবো আপনার থেকে। প্রতিটি মানুষেরই আছে জীবন যুদ্ধ, তবে কারো কারো যুদ্ধটা একটু বেশিই কঠিন। কেউ মাথার চুল বিক্রি করে মেটান বাড়ির ভাড়া, কোনো সন্তান অন্ধ হয়েও বয়োবৃদ্ধা মায়ের জন্য করেন শ্রম বিক্রি। কেউ কেউ তো শৈশব উপভোগেরই সুযোগ পান না, কাঁধে তুলে নেয় পরিবারের দায়িত্বভার। দেশের 3 প্রান্তের গল্প, কিন্তু ভাষা একটাই, কষ্টের দিনাতিপাত। বিস্তারিত জারিন অর্নির ডেস্ক রিপোর্টে। সহায় সম্বল হারিয়েছিলেন ভাড়ার ঘরের এক কোণে, কিন্তু ক্ষুধার যন্ত্রণা আর ঘর ভাড়া মেটানোই ছিল দায়। শেষ তোক মাথার চুল বিক্রি করে মিটিয়েছেন ভাড়া। 2টি সন্তান নিয়ে নির্মম নিয়তির সাথে চলছে তার যুদ্ধ। বাগেরহাটের রামপালে খোলা আকাশের নিচেই এখন রেহানা খাতুনের সংসার। মাদক ব্যবসার সাথে জড়িত স্বামীর সাথে বিচ্ছেদ হয়েছে অনেক আগেই, তারপর থেকেই এই দুরবস্থা। বাড়ি ভাড়া দিতে না পেরে শেষ পর্যন্ত নিজের মাথার চুল বিক্রি করে 500 টাকা জোগাড় করেছেন তিনি। এখন রেল লাইনের পাশেই বাঁশের খুঁটি পুঁতে নতুন আশ্রয়ের অপেক্ষা। আমি এক বাড়ি ভাড়া থাকতাম, সেখানে আমার ভাড়ার টাকা দিতে পারিনি বলে আমার মাথার চুল কাটে বিক্রি করে তাদেরকে আমি ঘর ভাড়া দিছি এবং আমার ছেলে মেয়েদেরকে আমি খাওয়াইছি। স্থানীয়রা বলছেন সরকারি আবাসনের পাশাপাশি সমাজের বিত্তবানদের সহযোগিতা ছাড়া এই পরিবারের সামনে আর কোনো পথই খোলা নেই। কোনো জায়গা নেই, কিছু নেই, বেকারে ঘুরে বেড়ায়। কেউ যদি একটু সাহায্য করে তাহলে এরা একটু এখানে থাকতে পারতো, বসবাস করতে পারতো। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে চোখে আলো নেই মুখলেসের, তবুও বৃদ্ধা মায়ের মুখে অন্ন তুলে দিতে প্রায় অর্ধ শতাব্দী ধরে প্রতিদিন 2 কিলোমিটার পথ হেঁটে পৌঁছান সমিলে। দৃষ্টি প্রতিবন্ধী সন্তানকে গ্রামের পাকা সড়ক পর্যন্ত এগিয়ে দিয়ে মা থাকেন সন্তানের ঘরে ফেরার প্রতীক্ষায়। লোকে কাঠগুলা কপে কপে জানবে, বাচ্চা শুকাই বিক্রি করি, বিক্রি করে সংসার চালাই, কষ্ট করে চালাই, সব কষ্ট করে খাই দাই রহি। পিতৃহীন দৃষ্টি প্রতিবন্ধী মোকলেসের একমাত্র সহায় বৃদ্ধা মা। হতদরিদ্র সংসারের হাল ধরতে 6 বছর বয়স থেকেই সংগ্রামের শুরু মোকলেসের। সেই থেকেই সমিলে গাছের ছাল ছাড়িয়েই চলে মা ছেলের সংসার। সে দেখতে পায় না, কিন্তু এখান থেকে প্রায় 2 কিলোমিটার দূরে কলেজ মোড় এলাকায় কাঠফাড়া বিল, ওখানে সে রাস্তা আইডিয়াতে হাইটে চলে যায়। ওই কাঠ মানে বাড়ি মেরা ইটকাল দিয়ে বাড়ি মেরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছাটাবে। স্থানীয়দের ভাষ্য, শত কষ্টের মধ্যেও কখনো কারোর কাছে হাত পাতেননি মোকলেস। নিজের শ্রম দিয়েই টিকিয়ে রেখেছেন আত্মসম্মান, পালন করেছেন মায়ের দায়িত্ব। সে চোখে দেখে না, অন্ধ, তার সাংসারিক অবস্থা ভালো না, সে ইনকাম করে এখান থেকে 100-150 টাকা ইনকাম করে। কোনোদিন দেখি নাই যে কারো দরবারে বা কোনো জায়গাতে যে টাকার জন্য ভিক্ষা করছে। বরগুনার 14 বছরের আরিফার কাঁধে এখন পুরো একটি সংসার। মাত্র 16 মাসের ব্যবধানে হারিয়েছে বাবা, মা, দাদা আর চাচাকে। এখন 2 ভাই বোন আর অসুস্থ দাদিকে নিয়ে টিকে থাকার লড়াই তার। আমার ছোট ছোট 2টা ভাই বোন আছে, আমি ওগো কেমনে লেখাপড়া করামু, তারপর কেমনে খাওয়ামু। আমার চাচাও নাই, দাদি অসুস্থ। ছোট পথ ঠিক আছে, 3 করে হয়ে গেছে, আমি কিভাবে খাবো, কিভাবে চলবো। স্থানীয়দের সহায়তা আর মসজিদের মুসল্লিদের সহযোগিতায় কোনোভাবে চলছে সংসার। অভিভাবকহীন এই পরিবারের পাশে দাঁড়াতে সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান স্থানীয় প্রশাসনের। আমরা একটা আবেদন জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠিয়েছি, সেটা আসতে আমরা চেকটা হস্তান্তর করতে পারবো। 25,000 টাকা পর্যন্ত অনুমোদিত হবে।
দারিদ্র্য, প্রতিবন্ধকতা আর পারিবারিক বিপর্যয় ভিন্ন কারণ হলেও তিনটি পরিবারের প্রয়োজন একটাই, নিরাপদ আশ্রয়, ন্যূনতম জীবিকা আর টিকে থাকার নিশ্চয়তা। জারিন অর্নি, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।